oxygen consumption per unit time and carbon dioxide elimination during the resting condition, you must know what is the value of oxygen consumption in an adult individual per minute, জানো এটা, and carbon dioxide elimination per minute in an adult individual. হ্যাঁ, তোমাদের স্মরণে নেই? This is a higher secondary course. And how you can calculate it within your mind? কিভাবে জানবে যে মনে মনেই বার করে নিতে পারবে যে কতটা হয়? And for this purpose, what minimum data is required? Concentration of oxygen in mixed venous blood. Concentration of oxygen O2 in mixed venous blood. Venous blood is জানা আছে তোমাদের? Mixed venous blood. In which site of the body mixed venous blood can be sampled? জানো এটা? দেহের কোন অংশ থেকে মিক্সড ভেনাস ব্লাড সংগ্রহ করা যেতে পারে? হ্যাঁ, আমি বলে গেলাম আর তোমরা সাইলেন্ট মোডে রইলে তাহলে কিছু কিছু খুব একটা কাজ হয় না, বুঝতে পারছো? অ্যাক্টিভ পার্টিসিপেশন এখানে দরকার। সবারই সব জিনিস মুখস্থ থাকবে এমন কোনো কথা না। Concentration of oxygen in arterial blood. Arterial blood. এটা নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, concentration of oxygen in the arterial blood. হ্যাঁ, বাংলা মিডিয়াতে যারা পড়ে এসছো, ধমনী রক্তে কতটা অক্সিজেন থাকে জানো না? তোমার কত রোল? হ্যাঁ, 150 কি 128? তোমার জানা আছে আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেন কতটা থাকে? ভলিউম অফ অক্সিজেন প্রেজেন্ট ইন এ ভলিউম, ইউনিট ভলিউম অফ আর্টেরিয়াল ব্লাড তোমার জানা আছে? হ্যাঁ, জানা আছে কি নেই? হ্যাঁ, জানা নেই। তা এটা জানতে গেলে পরে তোমার কি কি জানতে হবে? কি কি জিনিস জানলে পরে তুমি এটা, সেটা তোমার জানা আছে। হ্যাঁ, তোমার এটা জানা আছে। কি কি জিনিস জানা থাকলে এটা তুমি হিসাব করে বার করতে পারবে। হ্যাঁ, জানো? এখানে বসো, তুমি সামনে বসো। ই করো না, এটা দিল না, ওদিকে আছে, খুব ভালো। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে তোমার এটা জানতে গেলে তোমার জানতে হবে আর্টেরিয়াল ব্লাডের হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন জানতে হবে। হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন 100 ml আর্টেরিয়াল ব্লাডে, হ্যাঁ, তোমার রোল নম্বর কত? হ্যাঁ, 88। হ্যাঁ, এই তোমার এই 100 ml আর্টেরিয়াল ব্লাডে কতটা হিমোগ্লোবিন থাকতে পারে? 100 ml আর্টেরিয়াল ব্লাডে যদি হিমোগ্লোবিন এই গোটা ছাত্ররা যদি না বলতে পারে, তারপরে সেখানে মানে আমার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত।
যে তুমি তুমি হেড অফ দি ডিপার্টমেন্ট হয়ে বসে রয়েছে, তোমাকে ডেজিগনেশন দেওয়া হয়েছে, আর 100 ml আর্টেরিয়াল ব্লাডে কতটা হিমোগ্লোবিন আছে বলতে পারছে না, তাহলে তোমাদের পানিশমেন্ট, আমার পানিশমেন্ট হওয়া উচিত, ক্যাপিটাল পানিশমেন্ট। তোমার বেঁচে থাকার কি দরকার? এত বয়স হয়েছে, হ্যাঁ, খাচ্ছ দাচ্ছ, শুধু দেশের অন্ন ধ্বংস করছো। নতুন আইন তা তৈরি হবে, হ্যাঁ, আমার জন্যই তৈরি হবে, এক্সাম্পল হিসাবে আমার নামই থাকবে। সেটা তোমার জানতে হবে, বুঝতে পারিস? মহিলা পুরুষদের মধ্যে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনের পার্থক্য আছে কি নেই বলো, এটা বলো। আছে। কাদের বেশি আছে? হ্যাঁ হ্যাঁ, মেলদের বেশি আছে। হ্যাঁ, কি কারণে বেশি আছে মনে হয় তোমার? হ্যাঁ, তোমাদের তো এন্ডোক্রিনও হয়েছে, এন্ডোক্রিন হচ্ছে না এন্ডোক্রিনে? হ্যাঁ, কোন হরমোন সে আছে, মানে মেইলে আছে ফিমেলে নেই প্রায়, অথবা কোন হরমোন ফিমেলে আছে মেইলে নেই প্রায়, সেই হরমোনের কি নাম? হ্যাঁ, এই রোল 128, বলো, এই কোন হরমোন মেইলে আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফিমেলে খুব সামান্য আছে, আর কোন হরমোন ওই মহিলাদের আছে, হ্যাঁ, যেটা পুরুষদের নগণ্য পরিমাণে আছে? কোন হরমোন? হ্যাঁ, মেইলে কি হরমোন আছে? অ্যান্ড্রোজেন। হ্যাঁ, তার নাম কি? টেস্টোস্টেরন। হ্যাঁ, এটা কি ধরনের কেমিক্যাল? টেস্টোস্টেরন কি ধরনের কেমিক্যাল? হ্যাঁ, স্টেরয়েড। তার মানে বুঝতে পারছি, এই যেটা বলেছে এটা সন্তুষ্টজনক, ভালোই বলেছে, বুঝতে পারছি। আর ফিমেলে যেটা থাকে, হ্যাঁ, সেটা সেই হরমোনের কি নাম? ফেমিনাইজিং হরমোন। কি নাম তার? কি নাম তার? যাই হোক, তার মানে বুঝতে পারছো তো যে তোমাদের, আমার জ্ঞান সবসময় স্ট্যান্ডার্ডের নিচে থাকে, বুঝতে পেরেছো? যে তোমাদের এখন অনেক এটা চর্চা করতে হবে। হ্যাঁ, 17 বিটা স্ট্রাডিয়ল, এটা একটা C18 কম্পাউন্ড। আর এই পুরুষদের যে বদমাইশি শুরু হয় আফটার পিউবার্টি, সেটা হচ্ছে টেস্টোস্টেরন, C19 স্টেরয়েড, বুঝতে পেরেছো? এইগুলো তোমার স্ট্রাকচারগুলো দেখতে হবে, পড়তে হবে, কোথা থেকে তৈরি হয়। কাজেই রিপ্রোডাক্টিভ সিস্টেম, ইনফ্যাক্ট এর মধ্যে থিওরি পার্টটা বিরাট একটা অংশ এন্ডোক্রিনের সঙ্গেই তোমার যুক্ত আছে, বুঝতে পেরেছো? টেস্টোস্টেরনের আধিক্যের জন্যই খুব সম্ভব যে এটা হিমোগ্লোবিনটা একটু বেশি থাকে। আমি ওই সাবজেক্টে যাচ্ছি না, তো আমাদের রেসপিরেটরি সিস্টেম, কাজে প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে প্রত্যেকটা সিস্টেমের কিছু না কিছু লিঙ্ক আছে। একটা সিস্টেম ভালো করে পড়া থাকলে দেখবে তুমি অনেকটা অন্য সিস্টেমেও গিয়েও শিখতে সুবিধা হয়। এখন এটা মনে করো যে অ্যাভারেজ, যেমন অ্যাভারেজ ইন কেস অফ মেল 16 গ্রাম পার ডেসিলিটার আর 14 গ্রাম ইন ওমেন পার ডেসিলিটার। ইউ টেক এ অ্যাভারেজ ভ্যালু 15 গ্রাম, then 15 গ্রাম পার ডেসিলিটার পার 100 ml। এর মধ্যে অক্সি হিমোগ্লোবিন ফর্মে কত থাকবে? 1 গ্রাম অফ হিমোগ্লোবিন কম্বাইন্ড উইথ হোয়াট ভলিউম অফ অক্সিজেন? তোমরা তো হিমোগ্লোবিন এস্টিমেশন করেছো, করোনি? হিমোগ্লোবিন এস্টিমেশন তো হয়েছে না, হ্যাঁ, তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে। হ্যাঁ, সেখানে তো দেখেছো যে যেই দাগের সঙ্গে মিলিয়ে সেই দাগটা বলতে হচ্ছে। হ্যাঁ, 1 গ্রাম হিমোগ্লোবিন এমনি কতটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়? হ্যাঁ, কেমিস্ট্রির জ্ঞান থেকে কতটা কিভাবে বার করবে? হায়ার সেকেন্ডারি ক্লাসে, হায়ার সেকেন্ডারি তোমাদের হায়ার সেকেন্ডারি সব পাস করে এসছো, তাহলে কি করে বার করবে? হ্যাঁ হ্যাঁ, 4 মলিকুলস। 4 মলিকুলস থেকে তুমি তার ভলিউমটা বার করে নিতে পারবে। হ্যাঁ, আর হিমোগ্লোবিনের মলিকুলার ওয়েট জানা থাকলে পরে সেটা আলফা চেইন, বিটা চেইন,
বা টোটাল হিমোগ্লোবিনের যে মলিকুলার ওয়েট যদি জানা থাকে তাহলে তুমি হিসাব করে বার করতে পারো, এবং সেটা দেখবে 1.39 ml, that is 1.39 ml, but some of the hemoglobin are in the inactive form, so the effective value is 1.34 ml. তাহলে এর সঙ্গে তুমি গুণ করবে কত, 1.34 ml per gram, এটা যে কম্বাইন্ড ফর্ম। আর ডিজলভ ফর্মে কত হবে, নর্মাল আর্টেরিয়াল ব্লাডের PaO2 100 মিলিমিটার অফ মার্কেল, ডিজলভ ফর্মে কত থাকে, ডিজলভ ফর্মে থাকে 0.003 ml per 100 ml per millimeter of, তাহলে এটাকে তোমার 100 দিয়ে গুণ করলে পাবে। ডিজলভ ফর্মে থাকছে হচ্ছে ডিজলভ 0.3 ml, আর এটা কত হয়, এটা ক্যালকুলেটর দিয়ে দেখো, ইসের কত হয় তোমার মোবাইলে দেখো তো ক্যালকুলেট করে কত হয়। আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে আলোচনা, এটাতে তোমার জিনিসটা ইন্টারেস্টিং তোমার মনে হবে, যে কিছু কঠিন কিছু নয়। ক্যালকুলেটর দিয়ে দেখো, এটা গুণ করে 15কে 1.34 দিয়ে গুণ করলে কত হয়, কত হয় গুণ করো, ক্যালকুলেটর দিয়ে বার করে গুণ কর, গুণ করলে কত হয়। কত বলো, 20.1। পার 100 ml এটা তুমি পেলে, পার ডেসিলিটার, পার ডেসিলিটার। আর ডিজলভটা হচ্ছে 0.3, তাহলে এটা তোমার পাওয়া গেল কত, 20.4 ml। When hemoglobin is 10% saturated, 10% saturated, but within the arterial blood it is close to this value, close to this value. It is 97.5% saturated. In practice it is 97% saturated. There are some physiological shunt, so 97% saturated. So 97% of this value, it remains constant, but 97% of this value, এটা বার করো, এটাকে 0.97 দিয়ে গুণ করো, তো বার করো কত হয়, 0.97 দিয়ে গুণ করে বার করো, তাহলে কত হয়, হ্যাঁ কত ভাগ হলো, হ্যাঁ 97% বার করতে হলে কি হবে, 97 ডিভাইডেড বাই 100 হবে, হ্যাঁ তাকে তাহলে 0.97 দিয়ে গুণ করতে হবে, 19.497, তাহলে এই ভ্যালুটা দাঁড়ালো কি, 19.497, তাহলে ইজ ইকুয়াল টু তোমার 19.5 যেটা হলো, তাহলে 19.5 প্লাস 0.3, these are form 19.8। বুঝতে পারছি, এই হচ্ছে ব্যাপার। এইভাবে হিসাব করে তোমার মিক্সড ভেনাস ব্লাডও বার করতে হবে, মিক্সড ভেনাস ব্লাড, সেখানে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা একই থাকছে, কিন্তু পার্শিয়াল প্রেশার কমে যাওয়ার জন্য স্যাচুরেশনে সেখানে
কম হচ্ছে, সেখানে 75% স্যাচুরেশন হচ্ছে। এবার এটা যদি এই ভ্যালুটা আমরা যেটা পেয়েছি, এটা মিক্সড ভ্যানাস ব্লাডে যদি করো, তাহলে পরে এই ভ্যালুটার 75% কত হয় দেখো, 75%। এই ভ্যালুটার 75% কত হয় দেখো তো, 0.75 দিয়ে গুণ করো, এই ভ্যালুটা কত হয়। হ্যাঁ 15.075, তাহলে রাফলি এটা আছে 15.1 এরকম পেলাম। আর তার সঙ্গে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, কাজে 40 দিয়ে তুমি যদি এই ভ্যালুটাকে গুণ করো, তাহলে পরে আলটিমেটলি এটা দাঁড়ায় হচ্ছে ডিজলভ ফর্মে থাকছে 0.12 এটা হচ্ছে ডিজলভ ফর্ম, এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন ফর্ম। তাহলে কত দাঁড়ায় 15.2। এইবার তোমার জানতে হবে যে কতটা অক্সিজেন কনজাম্পশন হয়। পালমোনারি ট্রাঙ্ক দিয়ে এই কনসেন্ট্রেশন প্রবেশ করছে, পালমোনারি ট্রাঙ্ক দিয়ে, এবার লাংসের মধ্যে দিয়ে গিয়ে এটা এই ভ্যালুতে পরিণত হচ্ছে। এই যে দুটোর যে ডিফারেন্স সেটা আমার জানতে হবে, তার সঙ্গে গুণ করতে হবে কার্ডিয়াক আউটপুটকে, সেটা লিটার থেকে ডেসিলিটারে পরিণত করে নিতে হবে। বুঝতে পারছো? করলে পরেই তুমি পেয়ে যাবে যে কতটা ভ্যালু অক্সিজেন সে লাংসের মধ্যে যখন যাচ্ছে তখন সেটা সে করছে। বুঝলে? এইভাবে বার করে নিতে হবে। ওই যে ফিক্সড প্রিন্সিপল, তার অপোজিটটা করলে পরেই তুমি পাবে এইভাবে। কার্বন ডাইঅক্সাইডে সেরকম হবে, মিক্সড ভেনাস ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন, তোমার আর্টেরিয়াল ব্লাডে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, এটা জানলে পরেই তুমি বার করে নিতে পারো কার্ডিয়াক আউটপুট থেকে যে কতটা কার্বন ডাইঅক্সাইড। এইভাবে হিসাব করলে দেখবে এই যে নর্মাল কন্ডিশনে আমরা বসে আছি, হ্যাঁ, এটা আইডিয়াল সিচুয়েশন, সেখানে রেস্টিং কন্ডিশনে ইয়ং অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল 250 ml অফ কার্বন অক্সিজেন উই আর ইউটিলাইজিং। প্রতি মিনিটে 250 ml অক্সিজেন আমরা খরচ করছি, আর কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করছি হচ্ছে 200 ml, ভলিউমটা একটু কম আছে। তাহলে সেক্ষেত্রে রেসপিরেটরি এক্সচেঞ্জ রেশিও কত হবে? 200 ডিভাইডেড বাই 250, 0.8 হচ্ছে রেসপিরেটরি এক্সচেঞ্জ রেশিও। বুঝতে পারছো? এইভাবেই তোমার জিনিসটা। তাহলে এইটা এখন আমরা যখন জানলাম, তাহলে পরে অক্সিজেনটা তাহলে কি করে প্রবেশ করেছে, অক্সিজেনটা প্রবেশ করলো কি করে ফুসফুসে, এটা তোমার একটা সমস্যা। এটাই তো এর জন্যই তো রেসপিরেটরি সিস্টেমের প্রয়োজন। বুঝতে পারছো? সমস্ত প্রাণী যারা ঘুরে বেড়াচ্ছে আমাদের এখানে, জীবিত প্রাণী যারা, প্রতি মুহূর্তে রেসপিরেশন হচ্ছে তাদের নানা রকম ফর্ম। এই যে রেসপিরেশন আমরা করছি এটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, ফিজিওলজির পার্টে পড়ছে এক্সটার্নাল রেসপিরেশন, আর বায়োকেমিস্ট্রির ভাগে গিয়েছে ইন্টারনাল রেসপিরেশন। বুঝতে পেরেছ? 1 গ্রাম কার্বোহাইড্রেট বডিতে বার্ন হয়ে কতটা ক্যালোরি দেয়, কতটা ক্যালোরি দেয়? হ্যাঁ হ্যাঁ, জানো না? 1 গ্রাম ফ্যাট কতটা ক্যালোরি দেয়? তোমাদের আবার রিসাইক্লিং হওয়া উচিত, মানে আবার ক্লাস 9 থেকে গিয়ে আবার 12 হয়ে এখানে ভর্তি হওয়া উচিত। বুঝতে পেরেছো? এই জন্য দেখছো না সব জায়গায় আন্দোলন হচ্ছে। চাকরিতে ঢুকলো, কিছুদিন পরে বলছে না তোমার জ্ঞান বুদ্ধি নেই, তুমি আবার পরীক্ষা দেবে, আবার তুমি পাস করে আসবে। এইরকম তোমাদের রুটিন রিসাইক্লিং হওয়া উচিত।
আবার গিয়ে 9-এ ভর্তি হলে, আবার 12-এ পাস করলে, নাম নথিভুক্ত রইলো, আবার ছবি দেখে দেখে 3 বছর পরে আবার ভর্তি হয়। এইরকম ভাবে আবার তার এদের মধ্যে কিছু কিছু আবার রিসাইক্লিং হবে, এইরকম ভাবে তোমার রিসাইক্লিং হতে থাকবে। আর ডাক্তার আর বেরোবে না, কেউ আর চিকিৎসাও করতে পারবে না। বুঝতে পেরেছো? যারা কিছুই জানে না তারপরে চিকিৎসা করবে তারা। হ্যাঁ, এইরকম ভাবে জ্ঞানের চর্চা সীমিত রাখা দরকার, ঠিক কিনা? হ্যাঁ, এটাই তোমার বুঝতে হবে। সিভিক, সব সিভিক দরকার তোমার, সিভিক ডাক্তার, সিভিক পুলিশ, সিভিক ইঞ্জিনিয়ার, এরকমই দরকার, যাতে আর কি যারা কাজটা করতে পারবে। হ্যাঁ, আর আমাদের মতো লোককে বলবে যে তোমাদের মাথায় ছিট আছে, এর জন্যই তোমরা ওইগুলো করছো, আর ওইগুলো ছেলেদের বলে মাথাটা খারাপ করছো। জুতোর বাড়ি দিয়ে ইসে থেকে বিদায়, হ্যাঁ, যত তাড়াতাড়ি পারা যায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় করো এদের। হ্যাঁ, সেরকম গাড়ি থাকবে, হ্যাঁ, একজন বেরিয়ে একটা কার্ড ধরাবে, এই তোমার এটা, এই একটা করে জুতোর বাড়ি মারো, যা বসো, এবার তুমি কলকাতায় চলে যাও, আর এখানে একদিনও আসবে না। এরকম হওয়া উচিত, কারণ এগুলো জিজ্ঞাসা করতে গেলে, শিখতে গেলেই মুশকিল, সময় নষ্ট। বুঝতে পারছি? এখন আমরা যেটা আলোচনা করব, এটার সময় তোমাদের ধারণা হয়েছে যে কি করে গ্যাসের চেঞ্জ হচ্ছে। তোমার ডিফিউশন লিমিটেড, পারফিউশন লিমিটেড, ডিফিউশন, এই যে জায়গাটা আলোচনা আমরা করবো, এটা খুব ইম্পর্টেন্স আছে। এটার সময় তোমাদের ক্লিয়ার কনসেপশন হয়েছে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। কার্বন ডাইঅক্সাইডটা নিজে বাড়িতে গিয়ে চিন্তা করবে, বার করে দিতে পারবে। Diffusion, simple diffusion is the process by which there is gaseous exchange. Simple diffusion. Yeah. No cellular energy is as such required. There is a huge surface area, an extremely thin film of blood. In the resting condition, there is, in any time, there is 1 liter of blood present in the lungs, and of this only 100 ml is present in the capillaries, any one time, and that is flowing in this way, and this surface area 70 meter square or 70 square meter, and the thickness is 0.5 to 1.0 μm. Barrier is formed from the alveolar side, alveolar epithelium, common basement membrane, and the endothelium. So you can imagine that what is the surface area. Only 100 ml blood in this capillaries is present, and pulmonary capillaries are relatively wider, and you can imagine that there is a flow of blood only. If you ignore the presence of the thin cell membranes of endothelial cells, you can consider it is a flow of blood without any interruption in the resting condition, and there is the gaseous exchange. 250 ml is entering from the alveoli into the blood vessels. Now we consider the case, suppose it is a alveolus, combined form alveolus, and around this is the blood that is coming. There is oxygen within the alveoli, and oxygen is in the, and it is the pulmonary capillaries beginning, and it is the arterial end, and it is the venous end of pulmonary capillary, and within the alveoli there is a gas. The composition of the alveolar gas in health, in an adult individual, it remains almost constant, because the functional residual capacity. What is the definition of functional residual capacity? কারো জানা আছে? তোমার কত রোল? ওই যে হ্যাঁ, তোমার কত রোল? হ্যাঁ, রোল কত তোমার মনে আছে? কত? পরিষ্কার করে বল, বাংলায় বলো দেখি কত হয়? কত? হ্যাঁ, কি জোরে বলো, আরে জোরে বলবে তো, যে হ্যাঁ
80, 82, 86, বসো। তুমি শুধু বলো যে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ডেফিনিশন, হোয়াট ইজ দি ডেফিনিশন অফ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি? জানো না? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি তুমি জানো না? তাহলে হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে তোমরা ধ্বনি দিচ্ছ না এখন, জোরে জোরে ধ্বনি দেবে যে ফিজিওলজির এইচওডি মুর্দাবাদ। হ্যাঁ, তবে তোমার তো এটা হবে যে কিছুই জানে না, আমাদের কিছুই পড়াতে পারছে না, এরকম ধ্বনি দেবে। হ্যাঁ, ধ্বনি দেওয়া উচিত না? হ্যাঁ, তোমরা দেবে। আজকে আমি যখনই বেরোবো তখনই গালাগালি দেবে, মুর্দাবাদ বলবে, এটা শুনে আমার ভালো লাগবে যে না, আই এম ইন দি রাইট প্লেস অ্যাট দি রাইট টাইম। আচ্ছা না, রাইট ম্যান অ্যাট দি রাইট প্লেস অ্যাট দি রাইট টাইম, তখন আমি বুঝবো না সেই মুর্দাবাদ বলবে আজকে বেরোবার পড়বে সবাই মিলে, সমস্যা মুর্দাবাদ। Functional residual capacity is the volume of blood remaining in the lungs after the normal expiration or tidal expiration. It consists of expiratory reserve volume plus residual volume. বুঝতে গেল? এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে কত? পার্ট অফ দি inspired air. Some are entrapped, some are in tidal volume. All are not coming into the area of diffusion. Some are entrapped within this conducting zone, and that is called dead space. In the adult individual, this value is roughly 150 ml. So if the tidal volume is 500 ml, 500 minus 150, alveolar volume, that is 350 ml. And if this 350 ml mixes with more than 2 liter of functional residual capacity, and during expiration the same thing occurs, and ultimately there is a dynamic equilibrium, and its concentrations and partial pressures remains more or less same or unaltered in health. And if these values you can remember in this way, then only cramming and memorizing is not essential in that case. Suppose in case of within the alveoli, the partial pressure of oxygen, P capital AO2, it is the standard practice, is equal to 100 millimeter of mercury. Capital A means alveolar, small a means arterial. These are the standard practice. P capital A CO2 is equal to 40 millimeter of mercury. pH2 is equal to 47 millimeter of mercury. And this value is fixed. It is the vapor pressure at the body temperature. It is 47. Yeah. Vapor pressure at 100 degrees centigrade is 760 millimeter of barometric pressure. And it is for this reason that water boils at 100 degrees centigrade. And the rest remaining is PaN2 is equal to 573. 573 যোগ করলে কত হয় তুমি দেখবে 7 3 10, হাতে রইল 1, 7 রেখে 8, 8 4 12, 8 4 16 না 8 4 এখানে কত হলো এটা, হ্যাঁ এখানে ধরতে হবে তোমার, এখানে 1 আছে, ঠিক আছে 7 4 এটা হচ্ছে 10, 7 রেখে 8 4 12, 4 16 আসছে, আর এখানে হচ্ছে 1 5 রেখে 6 1 7, 760 millimeter of mercury, because it is in communication with the exterior. বুঝলে, ইট কমিউনিকেশন, এর সঙ্গে যোগ আছে, আমার শ্বাস প্রশ্বাস যখন নিশ্চয়ই ব্যারোমেট্রিক প্রেশারের সঙ্গে যোগ আছে, কাজেই তার চাপটা সম্মিলিত হবে, এটা হবে। and within this, suppose this
and it is the arterial site of pulmonary capillary, and here it is lower than this value, In case of pulmonary mixed venous blood, composition of the mixed venous blood, it is beginning PO2, PVO2, mixed venous blood, 40 millimeter of mercury, average value. PVCO2, 46 millimeter of mercury. And PH2O, 47 millimeter of mercury. And PN2, so total is less than this, whatever may be, and it is then coming into this band. And when it is out of this, and in that case, in this position, when it is found to become the arterial blood, it mixed venous blood and arterial blood. And arterial blood, it is roughly, that is in this case, PaO2 is 100 millimeter of mercury. PaCO2, 40 millimeter of mercury. PH2O, 47 millimeter of mercury. And PN2 is, it is 753 millimeter. But there is some mixing by physiological shunt, by the communication between the capillaries of the bronchial veins, AROS up to the, that supplies the pleural cavity, the pleura, and also some part of the AROS that is proximal to that of the gas exchange area, and that is the bronchial circulation. Small arteries coming from the aorta, and they then give to capillaries. Then some capillaries unite with the pulmonary capillaries, some terminate in the pulmonary vein, and some go through the bronchial veins to the azygos vein, via the azygos vein to the right side of the heart. And there are some, this is a physiological shunting, minor amount, but it reduces the saturation to 0.5%, 5%. And it is for the ease of understanding, but in reality, it is 97.5 millimeter mercury, because there is not complete saturation, 97.5% saturation. And when it comes into, it becomes 97% saturation, and partial pressure of arterial blood, when you collect from the any peripheral artery, then in that case, it is 95 millimeter of mercury, 95 millimeter of mercury. Others are same, others are same. Okay. And there is gaseous exchange and by the process of diffusion. And in that case, you have to consider not only this gas, also other gases. You have to consider the case of nitrous oxide, an anesthetic used in the past. I do not know whether it is used today. That is a different subject you will learn, and there are classes. In our days, there were no classes of anesthesiology. No class of anesthesiology. Our educational system is always defective. They do not consider that those who are unfortunate like us going to the MBBS, they should have some classes. They did not consider. But gradually, the wisdom is prevailing. So some classes are added. And old anesthetists,
they are not happy with this. But they realize that it is required. So some classes are being allotted. When you pass this first MBBS, then some classes will be there. And you must attend those classes. So that you have some added knowledge. Now in all the textbooks there are this type of figure you will find. And it is the time in the pulmonary capillaries from the beginning to end, pulmonary capillaries. Normally there is 0.75 second is required to cross from the beginning to the end of the pulmonary capillary during resting condition. 0.25, 0.50 and 0.75. Suppose it is the alveolar concentration of any gas, this limit, alveolar concentration of any gas. It may be nitrous oxide, it may be oxygen, or it may be carbon monoxide. In case of nitrous oxide, normally there is no nitrous oxide is present within the pulmonary capillaries. এটা অ্যানাস্থেটিক গ্যাস। যেমন আমাকে যদি অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, যখন আমার যখন অ্যালভিওলের মধ্যে যার সাথে রেসপিরেশন দিয়ে যাচ্ছে, যখন কমিউনিকেশন হয়নি, তখন নাইট্রাস অক্সাইড ইজ নট প্রেজেন্ট নর্মালি, সো ইটস কনসেন্ট্রেশন ইজ 0 in this case. And as it does not bind with hemoglobin or so, and so it's within 0.1 second or less than this, it will come in equilibrium. 0.1 second or so. Nitrous oxide, N2O. Or partial pressure, concentration of partial pressure or partial pressure. Nitrous oxide. So even earlier than 0.1 second, it becomes equal to that of the alveolar partial pressure, because it cannot bind with any substance. And so there is this, come into very quickly, it will attain the equilibrium. And so you can increase the diffusion of nitrous oxide by increasing on the perfusion only. Yeah. Because within the short time it attains equilibrium, and so if this alveolar concentration is maintained, so you have to increase the blood flow. So it is perfusion limited. বুঝা গেল? If the partial pressure in the alveoli is maintained at a constant value, as this blood when enters within less than 0.1 second, it will attain the equilibrium. So increase the transfer of this gas across the alveolar membrane or pulmonary membrane. Then you have to increase the blood flow. So its transport is not diffusion limited, it is perfusion limited. In case of carbon monoxide, it is not so. In case of carbon monoxide, what is found? Normally in health, except in heavy smokers, there is no carbon monoxide is present within our blood.
and carbon monoxide in a low concentration, and it may be toxic. It produces anemic hypoxia. So some carbon monoxide concentration is maintained at a particular value, and when it comes with contact with carbon monoxide, then what occurs? Carbon monoxide is 210 times affinity more than that of the hemoglobin also. So it will quickly combine with hemoglobin. Whatever available, it combine with hemoglobin. So within the dissolved state, that is minimum present. Partial pressure is the attribute of any gas dissolved in water. Partial pressure of one gas is the attribute of that part that is dissolved in the water. And if this gas has a scope to chemically unite with hemoglobin, so what occurs? The remaining part in the dissolved state is negligible. So its partial pressure does not increase, or if increase, it is a very minimal fraction. And in that case, carbon monoxide, it is from the 0 level. In health, it will increase to very low value. It is far distance from this value. So it is diffusion limited. If you increase the blood flow, it will attain the same value also. So there is increase, but there is a scope of diffusion. There is scope of diffusion in this case, because diffusion is a physical process and depends upon which factors. One is the surface area, directly proportional to the surface area in a particular gas, and also inversely proportional with the thickness. So if theoretically consider, if you increase the surface area or you reduce the thickness, then it can increase to some extent if the chemical binding remains constant. So it is diffusion limited and not perfusion limited. So carbon monoxide, in case of carbon monoxide, it is diffusion limited. And it is perfusion limited. And oxygen is intermediate between this. At the beginning of the pulmonary capillaries, what is the partial pressure of oxygen? From this figure you can easily say. At the beginning, what is the partial pressure of oxygen? এই ছবি থেকে বলতে পারছো? বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? তাহলে এখানে কত হতে পারে পার্শিয়াল প্রেসার? এখানে আমি কত তো এখানে লিখবো পার্শিয়াল প্রেসার, কত তো কোন জায়গায় দাগ দেবো? হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে হ্যাঁ, বিগিনিং, তারপর হচ্ছে মিক্সড ভেনাস ব্লাডে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কত এখানে লেখা আছে। মিক্সড ভেনাস ব্লাডে পার্শিয়াল প্রেসার কত আছে? এটা 40 মিলিমিটার মার্কারি লেখা আছে। তোমাকে তো দেখেও বুঝতে হবে। এই জন্য নলেজ যদি না থাকে, বই দিয়েও তুমি পাস করতে পারবে না। বুঝতে পেরেছো? প্রশ্ন যদি একটু ঘুরিয়ে করা যায়, যেটা তোমার মানে একটু ডেপথে, তোমাকে বই দিতে হবে, তোমার বই থাকবে, তুমি টেক্সট বই থাকলেও তুমি দেখে লেখো, তা সেখানেও দেখবে হচ্ছে না। বুঝতে পেরেছো? তো তোমার সেটা ব্যবহার জানা থাকাতে হবে। ব্যবহার জানা নেই তো, সেজন্য গিয়ে তারপর শেখাতে হবে।
এই জন্য শুধু যন্ত্র দিলেই হয় না, তার সঙ্গে টেকনিশিয়ানও পাঠাতে হয়। এই জন্য দেখবে বহু জায়গায় এখন তো যুদ্ধ বিগ্রহ সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, আমার বিপরীতে সবের সাহসী লোকেরা যুদ্ধ বিগ্রহ করছে। অনেক জায়গায় ওয়েপন পাচ্ছে, ঠিকমতো জানে না যে কি করে ব্যবহার করতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার হয়ে গেছে। তখন বলছে যে আপনি যেন ওয়েপন দিচ্ছেন খুব ভালো, আপনি এদের ট্রেনিং দিয়ে যান। তারপর তারা ট্রেনিং পেলে তবে তারা তাদের মাস্তানিটা দেখাতে পারবে। হ্যাঁ, এই জন্য তোমার একটু থিওরিটিক্যাল নলেজও দরকার আছে। হ্যাঁ, শুধু সাহস থাকলে, বীরত্ব থাকলেই হবে না। সেজন্য এটাই তোমাদের বললাম। তাহলে কোন জায়গায় দাগ দেবো বলে উত্তর হবে 40 মিলিমিটার মার্কারিতে দাগ দেবো। এটা যদি তোমরা বলতে পারতে তাহলে আমি যেতাম, যা একটা সুন্দর পরিবেশে আমি জীবনের শেষ দিনে হয়তো লেকচার নিচ্ছি, আর আমাকে তো এই প্রকৃতি আর রাখবে না এইসব বিড়ম্বনার মধ্যে। হ্যাঁ, তুই বিদায় নে। হ্যাঁ, কাজে খুশি হতাম। তাহলে সেক্ষেত্রে কত হবে এখানে 40। মনে করো 40 থেকে শুরু হলো, এবং এখান থেকে শুরু হয়ে সে এই 0.25 তার থেকে একটু বেশির মধ্যে সে আবার এখানে মিশে যাচ্ছে। বুঝতে পেরেছো? 0.3 সেকেন্ড এর মধ্যে সে ইকুইলিব্রিয়ামে চলে আসছে। যখন ইকুইলিব্রিয়ামে চলে আসবে তখন তার ডিফিউশন হবে না, বুঝতে পেরেছো? তাহলে নর্মালি এটা কি হবে? দেন if it is this normal value, so তুমি কি উপায় অক্সিজেন ট্রান্সফারটা বাড়াতে পারো? সেখানে উত্তর হবে, যেহেতু সেটা ইকুইলিব্রিয়ামে চলে এসছে, ডিফিউশনের কোনো স্কোপ নেই। আমরা ব্লাড সাপ্লাই যদি বাড়াই তাহলে সে নিতে পারবে। নাইট্রাস অক্সাইডের মতো অত তুরন্ত না হলেও সে নিতে পারবে। তার মানে এটা হচ্ছে পারফিউশন লিমিটেড। কাজে এখানে যদি অক্সিজেন যদি না হয়, এর যে প্রপার্টি এটা হচ্ছে এর সঙ্গে একই রকম, এই দুটোই হচ্ছে পারফিউশন লিমিটেড। জিনিসটা তাহলে তোমার এখানে তো পারফিউশন লিমিটেড হচ্ছে। তাহলে এখানে whenever there is very much hypoxia, and in that case it may not attain this value even at the end of this normal time difference. Suppose in high altitude, if there is hypoxia, and in that case it is possible that within this time it may not attain this value, because the oxyhemoglobin curve in the lower part, it is extremely steep and affinity increases within this oxyhemoglobin dissociation curve. It is very important for the examination and also realization of different part of physiological aspect. So in this part is, that is the very steep. In that case the affinity is much more than this part. Percentage saturation, and there is the partial pressure of O2. So in that case it is possible that it may not attain this value of 50 millimeter of mercury or so. So in that case it is possible that it may just touch or even may not touch this. So in this case, if it does not touch it, then it becomes diffusion limited, if there is severe hypoxia. Even a trained individual, acclimatized individual at the mount of the Everest, where the total barometric pressure is 253 or so, it may be possible that in that case there may not be complete saturation, because the affinity of the hemoglobin increases during this lower part of the oxyhemoglobin dissociation curve. It is much more steep, and it is beneficial for hypoxic patients with small hole in the PO2 content. Large amount can be liberated.
that is this value is much more than this value. But in this discussion it is there. Another interesting point that you will learn that within the 0.3 second during exercise, this time is limited and it is the resting condition 0.75, and during exercise it becomes 0.3. 0.3. Because there is increase in the velocity of blood during exercise, there is increase in the cardiac output, pressure increases and time becomes short. Time becomes short to traverse it. Time becomes short. Heart rate increases and the velocity of blood increases and the time is 0.3 seconds. But the peculiarity is that within the 0.3 seconds, it becomes completely saturated. It is attaining this E value, alveolar value. So, what is important is that even if there is increase in the blood flow and it becomes not diffusion limited, perfusion limited. So, increase in the blood flow and saturation remains same. Whenever the cardiac output is 5 liter in rest, 5 liter by rest, and the oxygen that is transferred is 5 multiplied by 190 ml per minute, 19 ml per deciliter, and 1 liter is 190 ml, this value, and this is the value. And if that individual exercises, suppose in that case it is 30 liter per minute and this value remains same, it is 30 into 190. So the oxygen available is 6 times than this value, and the body utilizing this. So VO2 max increases, maximum unit time, VO2 max. From 250 ml, it may approach 3 to 4 liter per minute. And this value depends upon, to some extent, the exercise, regular exercise. So oxygen consumption can increase. And carbon dioxide output may increase even more, up to 8 liter. Normally 200 ml per minute carbon dioxide is being washed out per minute normally, and during exercise, and it may go even up to 8 liters. Yeah. So this is important feature of this. And in that case, the diffusion capacity that is measured is that of the carbon monoxide diffusion capacity. DLCO. It is called DLCO. Diffusion capacity of carbon monoxide. Because it is diffusion limited, and in that case is equal to, that is present in the alveolus, it is the VACO, unit volume, and by PACO, alveoli. Because within the pulmonary vein or artery, it is negligible. In pulmonary vein, minus pulmonary vein CO, it is negligible because carbon dioxide that is entering united to form carboxyhemoglobin or carbon monoxyhemoglobin, and trace amount or nothing is present in the plasma. So you can ignore this value.
and this value is equal, DLC is 25 ml per minute per 100 ml per ml. Per millimeter of mercury per minute 25 ml in resting condition, and it is equivalent to that of the DlSO2, almost equivalent in the resting condition, but during exercise it can increase 3 times than more exercise. It is the diffusion capacity per minute 25 ml per millimeter of mercury, and this is the exchange. In resting condition, it is equivalent to DlO2. Yeah, this is this value in the resting condition, but during the exercise it will increase. There is increase in the blood flow, and it is perfusion limited, and so oxygen supply will increase. So arterial side to venous side to arterial side, it will increase. From the venous side, it is concentration. Concentration, there is CVO2. Roughly, it is 15 ml, and CaO2, it is roughly 15 ml per deciliter, and it is 19 ml per deciliter, and it will increase. It will increase in this millimeter of mercury. So this is the value. And pressure difference is that. 60, it is 40, and it is the 60. So 60 millimeter pressure difference, and it is 60 millimeter pressure difference. Difference is the difference. And so from this value, it will attain this value. 15 to 90. So pressure difference is different in different part, pressure difference. So you have to take the average value. So you have to take some average value. Within this average value, if you calculate, then it will become this difference. And this is and how you can imagine this, how it is possible. Because you finding a slope, then you have to take a rectangle, consider the rectangle, and then you can find out how this value can happen. So DlCO means that is present in the alveoli, and there is the concentration, and if it is steady value, and this concentration in the venous blood mixed within the arterial blood is zero, but in the beginning of this capillaries there is a concentration. So you can take this concentration for the short time, and there are some methods by means of which it is determined in reality. DlCO 25 ml per minute per millimeter of mercury. And in this way, and it is almost equivalent to that of this DlO2 in the resting condition, but it is 3 times or more whenever there is exercise or so, when the blood flow increases. Yeah.
time is short, so I cannot go any other part. So we have to read your text, and you can follow your faculty members, faculty in future. Thank you.